আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ নিয়ে আলোচনা করব চ্যাপ্টার 13 জীব বৈচিত্র্য বা জীবের পরিবেশ অধ্যায়ের। সো এই অধ্যায়ের আমরা ইতিপূর্বে ক খ জ্ঞান এবং অনুধাবন কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এবার দেখো আমরা এমসিকিউ ভিত্তিক আলোচনা করব। এমসি ভিত্তিক যেইগুলো আলোচনা করবো ইনশাল্লাহ এই টাইপের ভিতরেই তোমরা এমসিকিউ কমন পাবা। সো ক্লাসটা একটু ভালো করে করার চেষ্টা করবা। প্রথমেই আমরা এমসিকিউ টাইপের অ্যানালাইসিস করি যে আমাদের যে টাইপগুলো আছে কি কি। বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কিত আছে পুকুরের বাস্তুতন্ত্র, খাদ্য শিকল, খাদ্যজাল, জীববৈচিত্র্যের প্রকারভেদ, বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া, আন্তঃনির্ভরশীলতা, পরিবেশ সংরক্ষণ। সো এখানে যদি আমি ইম্পর্টেন্স বলি, সো এখানে আমাদের বাস্তুতন্ত্রের উপাদান এটা মোটামুটি 2 স্টার ইম্পর্টেন্ট। পুকুরের বাস্তুতন্ত্রর এটাও 2 স্টার। খাদ্য শিকল, খাদ্য জল এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার 3 স্টার। জীববৈচিত্র্যের প্রকারভেদ এটাও মোটামুটি 2 স্টার। মিথস্ক্রিয়াটাও গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার। আর পরিবেশ সংরক্ষণ এটাও 2 স্টার। সো এরকম অধ্যায় ভিত্তিক গুরুত্ব দিয়ে আমরা এখন এমসিকিউ সলভ করে যাব। কেমন? দেখো প্রথমে কি পয়েন্ট কোনগুলো, যে আমাদের পরিবেশে খাদ্য শৃঙ্খল, খাদ্য জলের যে ওভারঅল কনসেপ্ট আমি শুরুতেই যেটা রিক্যাপ করছিলাম, পরিবেশে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, তারে হচ্ছে জীব বৈচিত্র্য কয় ধরনের কি দেখি, এই টাইপের কোশ্চেনগুলো। প্রথমে বাস্তুতন্ত্রের উপাদান, ওই যে আমরা জীব উপাদান, জড় উপাদান, জীব উপাদানের অন্তর্গত কোনগুলো, জড় উপাদান কোনগুলো, ভৌত উপাদান কোনগুলো, এই টাইপের কোশ্চেন দিয়ে হচ্ছে এগুলোর এমসিকিউ হয়। দেখো আমাদের কনসেপ্ট হচ্ছে ওইটাই, কোনটি জীব উপাদান, জীব ও জড় উপাদান। আমরা জড় উপাদানকে ভাগ করছিলাম না, দেখি তো সেইটা আছে কিনা সে কনসেপ্টের পেজটা। শুরুর দিকে, হ্যাঁ দেখো তো, এই যে বাস্তুতন্ত্রের উপাদানকে আমরা ভাগ করেছিলাম জীব, জড়, ভৌত, জীবজ। এখানে অজৈব উপাদান, আর এই দেখো জীব জড় উপাদান কোনগুলো, ইউরিয়া, কোষ, টিস্যু, এগুলো কিন্তু সব কিন্তু হিউমাসের অন্তর্গত। হিউমাস, হিউমাস বলা হয়। জৈব সার বলে না, জৈব সার দেওয়া হয় বেশি, এই হিউমাস, এখানে ইউরিয়া, কোষ এসব থাকে। সো তাহলে আমাদের ওই কোশ্চেনে চলে যায়, যে কোনটি জৈব জড় উপাদান, তাহলে কোনটা হবে? জৈব জড় উপাদান। তাপমাত্রা নট, এটা তো ভৌত উপাদান। বিয়োজক, এটা উপাদান না, তাহলে হিউমাস হবে, তাই না? উৎপাদক তো এটা হবে না। তাহলে আমাদের কোনটি জৈব জড় উপাদান খেয়াল করতে হবে, কোনটা জৈব জড় উপাদান। আমাদের এখানে হিউমাস, হিউমাসের অন্তর্গত যে কোষ, টিস্যু, ওইগুলাই, ইউরিয়া। উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু জৈব জড় উপাদান খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি। এবারে উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? যারা উৎপাদক হবে, যারা প্রডিউসার হবে, তারা কি হবে? অবশ্যই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এমন কিছু হবে। অর্থাৎ সবুজ উদ্ভিদরা, ওদের ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, ওইটার সাহায্যে তারা সূর্যের আলোকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে, এটা আমরা সবাই জানি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। তাহলে এখানে দেখো তো কোনটা উৎপাদকের বৈশিষ্ট্য। এরা কি পরভোজী হবে? নো। এরা কি অণুজীব হবে? না। এরা কি মৃতজীবী হবে? না। এরা স্বভোজী হবে, কারণ এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এটা হচ্ছে উৎপাদকের বৈশিষ্ট্য। সবুজ উদ্ভিদ কি জাতীয় খাদ্য তৈরি করে এটা জানে না, আই থিঙ্ক এরকম কোন স্টুডেন্ট ক্লাস 9-10-এ পড়ে না বা এসএসসি লেভেলে পড়ে না যে জানে না যে সবুজ উদ্ভিদ কেমন খাদ্য তৈরি করে। কোনটা হবে? শর্করা জাতীয় খাবার তৈরি করে। ছাগল কোন শ্রেণী খাদক? আচ্ছা, আমরা খাদকের শ্রেণী যেন কীভাবে করছিলাম, এখানে যে যারা তৃণভোজী তারা প্রথম স্তরের, যারা হচ্ছে প্রথম স্তরদের খায় তারা দ্বিতীয় স্তরে খাদক, তারা দ্বিতীয় স্তরকে খায় তারা তৃতীয় স্তরে খাদক, এভাবে যারা সম্পূর্ণ স্তর খেতে থাকে তারা সর্বোচ্চ খাদক। তো ছাগল কি খায়? ছাগল কি মাংস খায়? নো। ছাগল কি বিড়ি সিগারেট খায় নাকি? না। ছাগল কি খায়? ছাগল খায় হচ্ছে ঘাস। তাহলে ছাগল যদি ঘাস খেয়ে থাকে অর্থাৎ তৃণভোজী হয়ে থাকে তাহলে ও হবে প্রথম শ্রেণীর খাদক। সিম্পল। এবার সে কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? তৃতীয় শ্রেণীর খাদকের বৈশিষ্ট্য হবে যারা ওভারঅল মাংস টাইপের খাবার খেয়ে থাকবে, বা দ্বিতীয় তৃতীয় শ্রেণী প্রথম স্তরের খাদক খেয়ে থাকবে। যা হরিণ, না, এই তৃণভোজী, কখনো তৃতীয় স্তরের খাদক হবে না। গরু তৃণভোজী, কখনোই তৃতীয় স্তরের খাদক না। ব্যাঙ সর্বোচ্চ দ্বিতীয় স্তরে খাদক, কারণ এ কখনো মাংসাশী টাইপের হতে পারবে না। সো এখানে শকুন, শকুন কিন্তু একই সাথে আমাদের ধাঙড়ও বলা যায়, আবার কিন্তু তৃতীয় স্তরের খাদক। যদিও আমরা প্রথম তৃতীয় স্তরের খাদকগুলো আমরা আবার লিখে নিতে পারি, আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। প্রথম স্তরের খাদক কারা কারা হতে পারে? এদের হার্বিভোরাস বলা হয়, হতে পারে ঘাস ফড়িং, গরু, ছাগল। হ্যাঁ, এক কথা হচ্ছে তৃণভোজী যারা।
তৃণভোজীরা হচ্ছে আমাদের প্রথম স্তরের খাদক। এবার দ্বিতীয় স্তরের খাদক কারা? যারা প্রথম স্তরের খাদক নর্মালি গ্রহণ করে থাকে, যেমন ব্যাঙ, তারপরে শিয়াল, তারপরে হতে পারে হচ্ছে ধরো বাঘ, হ্যাঁ, এরা দ্বিতীয় স্তরের খাদক হতে পারে। তৃতীয় স্তরের খাদকরা আবার হচ্ছে দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে থাকে। এটার মধ্যে হতে পারে সাপ, ব্যাঙ খেয়ে থাকে, তারপরে সাপ, ময়ূর, তারপরে বাঘ, এরা মাংসাশী টাইপের খাদক হতে পারে। এরপরে হচ্ছে আমাদের এই যে ধাঙড় বলা হয় যাদের, এই ধাঙড়রা হচ্ছে মাংস আবর্জনা দুইটাই খায়। কেমন? এটা মাংস প্লাস আবর্জনা দুটাই খায়। সো যার কারণে এটার উদাহরণ হচ্ছে দেখো শকুন, শিয়াল, হ্যাঁ শিয়াল হতে পারে, শকুন, হায়না, শিয়াল, এরা হচ্ছে ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে ক্লিন রাখে। তারপর কাক, হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমাদের ধাঙড় টাইপের। সো তাহলে এখানে বলছে যে কোন তৃতীয় শ্রেণী খাদক, তাহলে এখানে বাকি কটা অপশন আমরা জাজ করে দেখতে পাচ্ছি যে এই কটা হচ্ছে না, তাহলে শকুন হবে এখানে উত্তর। এবারে কোন প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ ধাঙড় কারা? তাহলে কোনটা হবে? দেখো তো, বক, ময়না, কাক, নেভার, কারণ বক কখনো বাজে জিনিস খায় না। শকুন, পেঁচা, মুরগি, নেভার। শকুন, কাক, হায়না, হ্যাঁ এইটা। কাক, শালিক, পেঁচা, শালিক পাখি, পেঁচা কখনো কি এরা আবর্জনা খেতে দেখছো তোমরা? কখনোই না। সো শকুন, কাক, হায়না এরাই কিন্তু প্রাকৃতিক জঞ্জাল পরিষ্কার করে থাকে। একটি পুকুরের বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের খাদক কোনটি? একটি পুকুরের বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের খাদক, এখানে কাতলা মাছ নো, প্রথম বা তৃতীয় স্তরের খাদক এটা। শোল মাছ তৃতীয় স্তরের খাদক, মশা শুক্কিট অবস্থায় এটা প্রথম স্তর হবে। আর ব্যাঙ হচ্ছে আমাদের পুকুরের দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙ হচ্ছে আমাদের পুকুরের দ্বিতীয় স্তরের খাদক। কেমন? এবার আসো পুকুরের বাস্তুতন্ত্র সংক্রান্ত। সো পুকুরের বাস্তুতন্ত্র সংক্রান্ত হচ্ছে এখানে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন কোনটা কি এগুলো তোমরা জানোই। সো দেখো কনসেপ্ট হচ্ছে ওই যে প্লাঙ্কটনগুলো জানতে হবে। ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন, ফাইটো আর হচ্ছে জুপ্লাঙ্কটন, এরা মূলত ফাইটোপ্লাঙ্কটনগুলো উৎপাদক হয়ে থাকে। আর এই জুপ্লাঙ্কটনগুলো কিন্তু প্রথম স্তরে খাদক হয়ে থাকে। কেমন? কারণ এরা ফাইটোপ্লাঙ্কটনদের খেয়ে থাকে, প্রথম স্তরের খাদক। এবার আসো, কোনটি কার্বোহাইড্রেট খাবার তৈরি করতে সম্ভব? মাশরুম নো, ঘাসফড়িং নো, রাইজোম না, ফাইটোপ্লাঙ্কটন, কারণ এটা সহভোজী উৎপাদক, এরা খাদ্য তৈরি করতে পারে। কোনটি প্রথম স্তরের খাদক? পুকুরের প্রথম স্তরের খাদক কোনটা দেখো তো? ব্যাঙ না, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, ফাইটোপ্লাঙ্কটন। এখানে জুপ্লাঙ্কটন না প্রথম স্তরের খাদক, কারণ প্রথম স্তরের খাদক বলতে তো আমরা তারাই বুঝি যারা ফাইটোপ্লাঙ্কটনদের খেয়ে থাকে। তাও লিখে নিতে পারো, পুকুরের প্রথম স্তরের খাদক কারা কারা? কারা কারা হতে পারে? এটা হতে পারে হচ্ছে ভাসমান ক্ষুদ্র পোকা, দেন মশার শুককীট, দেন হতে পারে অতি ক্ষুদ্র প্রাণী, দেন হতে পারে জুপ্লাঙ্কটন। তাহলে এখানে কোনটা হবে? উত্তর হবে তাহলে জুপ্লাঙ্কটন। কেমন? এটা তো উৎপাদক, এটা হবে না, এটাও হবে না, কারণ এটা খেয়ে থাকে। এটা দ্বিতীয় স্তরের খাদক, এটা তৃতীয় স্তরের খাদক। অবশ্য পুকুরের বাস্তুতন্ত্রের তৃতীয় স্তরের খাদক কোনটা? দেখো তো কোনটা হবে পুকুরের বাস্তুতন্ত্রের তৃতীয় স্তরের খাদক? যারা দ্বিতীয় স্তরের খাদকদের ভক্ষণ করে তারাই তৃতীয় স্তরের খাদক। কি কি আছে তৃতীয় স্তরের? দেখো তো, তৃতীয় স্তরের খাদক হচ্ছে, আমি লিখি উদাহরণ, শোল, বোয়াল,
শোল, বোয়াল, দেন হচ্ছে ভেটকি, মানে বড় বড় যে মাছগুলা, তারপরে বড় মাছ হতে পারে বক, হ্যাঁ, এরা কিন্তু সবাই তৃতীয় স্তরের খাদ্য। তাহলে এখানে কোনটা হবে দেখো তো, শোল, ব্যাং, ভেটকি হবে না, চিংড়ি, বোয়াল, ভেটকি হবে না, ভেটকি, বোয়াল, বক হবে না, শোল, বোয়াল, বক, এটা হবে। যেমন তৃতীয় স্তরের খাদ্য কোনটা হবে, শোল, বোয়াল, বক। ব্যাং কোন শ্রেণীর খাদক, ব্যাং কোনটা হবে, সর্বোচ্চ নেবার, প্রথম না, তৃতীয় না, এটা দ্বিতীয় স্তরের খাদক, তাই না? ব্যাং কিন্তু দ্বিতীয় স্তরের খাদক। এগুলো আমি লিখে দিছি। দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে কি কি আছে দেখো। দ্বিতীয় স্তর আমি অলরেডি এখানে কিন্তু তৃতীয় লিখছি, এখানে কিন্তু তার আগে আমি প্রথম স্তরও লিখছি, তাই না? প্রথম লিখছি, তৃতীয় লিখছি, এবার আমি দ্বিতীয়টা লিখে দিই। দ্বিতীয় স্তরের খাদক কারা কারা আছে পুকুরের ক্ষেত্রে? আচ্ছা হচ্ছে ছোট মাছ, ছোট মাছ, দেন হতে পারে জলজ পতঙ্গ, ছোট মাছ, জলজ পতঙ্গ, দেন হচ্ছে ব্যাং, ছোট মাছ, জলজ পতঙ্গ, ব্যাং, এগুলো সব দ্বিতীয় স্তরের খাদক। তাহলে উত্তর হবে দ্বিতীয় স্তরের খাদক। এবার আসে পুকুরে বাস্তুতন্ত্রের কোন স্তরটি অন্তর্ভুক্ত? পুকুরে বাস্তুতন্ত্রের ব্যাং কোনটা অন্তর্ভুক্ত? ব্যাং দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত, অলরেডি সলভ করছি। এবার আসে খাদ্য শিকল সম্পর্কিত, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক। সো কনসেপ্ট হচ্ছে এখানে খাদ্য শিকল কয় ধরনের আছে, পরজীবী, মৃতজীবী, দেন হচ্ছে আমাদের শিকারী জীবী। এটা এখানে খেয়াল করতে হবে নিচের কোনটি শিকারী জীবী, হয়তো এই টাইপের কোশ্চেন করবে, তাই না? এখানে যে শিকারী জীবী, সো এই কনসেপ্টটা আমরা ওই আগের স্লাইড থেকে করে আসি, যেটা আমি প্রথম দিকে লিখছিলাম। কোথায় গেল দেখো, এই যে খাদ্য শিকলের ওই কনসেপ্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে সেই কনসেপ্ট ফর এমসিকিউ। এখানে শিকারী জীবী কারা কারা, একে অপরকে শিকার করে খাচ্ছে কারা কারা, দেন পরজীবী, মৃতজীবী, এদের কিন্তু কোনো উৎপাদক নেই, যার কারণে এটা কিন্তু অসম্পূর্ণ। কেমন মনে রাখবা, পরজীবী, মৃতজীবীদের কোনো উৎপাদক না থাকার কারণে এটা অসম্পূর্ণ, যে মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস, তারপর মৃতজীবীদের মৃতদেহ, ছত্রাক, কেঁচো। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খলা। খাদ্য জাল কি জলাশয়, বনভূমির হতে পারে। আসলে এবার আমরা এখানে এমসিকিউ সলভ করে আসি। কোনটি শিকারীজীবী খাদ্য শিকল, দেখো তো কোনটা? মৃতজীবী দিয়ে শুরু হয়েছে, তো এটা বাদ। এবার শ্যাওলা, মাছ, চিল, নো। মরিচ গাছ, পাখি, হাঙর, মিলল না, হাঙর কখনো পাখি খায় না। এরপরে হচ্ছে এ দেখো গোল পাতা, এটাকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ, শিকার করে খাচ্ছে একে অপরকে, তাই না? তাহলে এটা হচ্ছে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। বা শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, এটা কোন ধরনের? দেখো তো কোন ধরনের? শৈবালকে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে বড় মাছ, বড় মাছের অবস্থা একে অপরকে শিকার করে করে খাচ্ছে না? তাহলে একে অপরকে শিকার করে খালি কোনটা হবে, স্বয়ংসম্পূর্ণ? নো। এটা কি পরজীবী? না। এটা কি মৃতজীবী? এখানে কোনো মৃতজীবীতে শুরু হচ্ছে, হয়নি। এটা কোনটা? এটা হবে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে নিচের কোনটি পরজীবী খাদ্য শৃঙ্খল, দেখো তো কোনটা পরজীবী? দেখো তো, ঘাস, হরিণ, বাঘ একে অপরকে শিকার করতেছে, সো হবে না। মৃতদেহতে শুরু হয়েছে, সো এটা মৃতজীবী, এটা হবে না। এরপরে শৈবাল, ছোট মাছ, ঈগল, এটা শিকার করে খাচ্ছে, এটাও হবে না। আমাদের খুঁজতে হবে পরজীবী কোনটা। দেখো তো, ডেঙ্গু ভাইরাস পরজীবী না, তাহলে এটার উত্তর হবে মানুষ, মশা এবং ডেঙ্গু ভাইরাস। পরজীবী ও মৃতজীবী খাদ্য শৃঙ্খল সবসময় অসম্পূর্ণ থাকে নিচের কোনটির অনুপস্থিতির কারণে? এটা একটু আগেই কনসেপ্ট যখন রিক্যাপ করতেছিলাম আমি কিন্তু তোমাদের বলে দিছি অলরেডি, যে উৎপাদকের অভাবেই কিন্তু আমাদের পরজীবী এবং মৃতজীবী এদের সবসময় কিন্তু খাদ্য শৃঙ্খলটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে এর উত্তর হবে কোনটা? উৎপাদক। উৎপাদকের কারণেই, এটা অনুপস্থিতির কারণেই কিন্তু এরা অসম্পূর্ণ থেকে যায়। এবার দেখো শস্য, সেখান থেকে ইঁদুর, সেখান থেকে সাপ, এভাবে শস্যের মধ্যে দিয়ে সঞ্চিত শক্তি 1000 কিলো ক্যালোরি হলে প্রতি ধাপে 80% শক্তি কমে গেলে মাছ পাখি কত শক্তি পাবে? দেখো এখানে বলছে শস্যে ছিল 1000 কিলো ক্যালোরি, কেমন 1000 কিলো ক্যালোরি ছিল শস্যতে, এটা হচ্ছে শস্যতে ছিল। সো আমাকে বলছে যে এখানে প্রতি ধাপে 80% কমে যাবে, তাহলে ইঁদুর পর্যন্ত গেলে 80% কমায় দাও। ইঁদুর পাবে হচ্ছে 1000 মাইনাস 1000-এর 80%, এটা করলে দেখবা আসতেছে হচ্ছে 200।
200 কিলো ক্যালোরি। আর এখান থেকে বাজ পাখিতে যাব, অর্থাৎ বাজ পাখির ক্ষেত্রে আমি বাজ পাখি যখন হিসাব করব তখন আবার 200 মাইনাস 200 এর 80%, মানে 80/100 কাটাকাটি করব, থাকবে হচ্ছে 2, তাহলে 8 গুণে 16, তাই না? এটা তাহলে সঠিক উত্তর কত হবে? ইঁদুরে কত আসছিল? ইঁদুরে কিন্তু আমাদের আসছিল 200, কেমন? ইঁদুর থেকে সাপ থেকে ও আচ্ছা, এখানে একটা ধাপ পাক পড়ছে, এটা হচ্ছে সাপের হিসাব করতেছি আমরা, মেবি না, এটা হচ্ছে আমরা সাপের হিসাব করতেছি, বাজ পাখি, এটা হচ্ছে সাপের হিসাব করতেছি। ইঁদুরে 200, সাপের ক্ষেত্রে এখানে হচ্ছে যে 200 মাইনাস 160 করলে কত আসে? 40। এরপরে আমরা যখন বাজ পাখি হিসাব করব, বাজ পাখি, এটা অন্য কালার দিয়ে করি, এই যে বাজ পাখি যখন হিসাব করব, সো যেটা আমাদের কোশ্চেনে চাইছে, তো বাজ পাখির ক্ষেত্রে কিন্তু কি হবে? 40 মাইনাস 40-এর 80%। সো এটা করলে হবে, যখন আমি কাটাকাটি করব, সো এখানে কিন্তু আমাদের কত থাকতেছে? 4, এখানে থাকতেছে হচ্ছে 10, 8, 4টা 32। তাহলে যদি আমি 40-এর থেকে 32 বিয়োগ করি, কত থাকতেছে উত্তর? 8। আচ্ছা, এই টাইপের এমসিকিউ সেই টাইপের যেগুলো আমরা পারি বাট সময় লাগবে, সো এইগুলো ট্রাই করবো লাস্টের দিকে উত্তর দেওয়ার, ক্যালকুলেটিভ ম্যাথ। সো এখানে উত্তর হবে হচ্ছে আমাদের 8, কেমন? এখানে উত্তর হবে কত? এই 8। সুন্দর করে ম্যাথ করে বের করে ফেললাম। এবার হচ্ছে খাদ্য জাল। কনসেপশন কি? কনসেপশন হচ্ছে আমাদের খাদ্য জালের ক্ষেত্রে কোনটায় শক্তি অপচয় বেশি হচ্ছে, কোনটা কম হচ্ছে। আগে বলছি যেগুলোতে ধাপ বেশি, যেগুলোতে দেখবো ট্রফিক লেভেল বেশি খাদ্য শৃঙ্খলের, সেখানে কিন্তু শক্তির অপচয়টা বেশি হবে। তারপরে হচ্ছে খাদ্য জালের যে শক্তির হিসাবটা থাকে না, যে এক টপিক থেকে টপিকে গেলে কত % শক্তি পাবে, এটা হচ্ছে 10% নিয়ম আছে, উপর থেকে উপর 10% করে কমতে থাকে। ওই 10% করে সঞ্চিত হতে থাকে, বাকি 90% পরিবেশে নষ্ট হয়ে যায়। সো সেইটাই এখানে হচ্ছে 10% নিয়ম, আর হচ্ছে ওই যে ট্রফিক লেভেল যত বেশি, শক্তি অপচয় তত বেশি, শক্তি অপচয় তত বেশি। দেখো তো এবার আমরা এরকম করে দেখি কয়েকটা এমসিকিউ। কোন খাদ্য শৃঙ্খলের শক্তি তো অনেক বেশি হবে? তোমরাই বলো কোনটা হবে। দেখো তো এখানে মশা, মানুষ, ডেঙ্গু গেল, শৈবাল, ছত্রাক, বাজ পাখি গেল, শৈবাল, ছোটো মাছ, বড় মাছ গেল। এই দেখো তো ঘ নাম্বারটা সবচেয়ে বড় না, সবচেয়ে বড় না, যেটার ভিতরে সবচেয়ে ট্রফিক লেভেল বেশি, শৈবাল থেকে জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। সো এখানে শক্তি স্থানান্তরটা বেশি বলে এখানে শক্তি কিন্তু ব্যয় হবে বা অপচয় হবে সবচেয়ে বেশি। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? ঘ, কেমন? এবার আসে সবুজ উদ্ভিদ, ছাগল, মানুষ। এখানে প্রথম ট্রফিক লেভেলে পি কিলোজুল শক্তি থাকলে মানুষ কত কিলোজুল শক্তি পাবে? বললাম না এখানে 10% করে শক্তি। এই যে পিরামিড যেটা ছিল আমাদের শক্তি পিরামিডের ক্ষেত্রে একদম বেঁচে থেকে উৎপাদক, তারপরে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এখান থেকে এখানে গেলে কিন্তু 10% করে শক্তি কমতে থাকে, কেমন? 10% করে কমতে থাকে। সো যখন এখানে প্রথমটায় আমাদের ছিল পি কিলোজুল, সেখান থেকে পরে গেলে 10 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে ধরো সবুজ উদ্ভিদে ছিল হচ্ছে পি কিলোজুল, আর তাহলে ছাগলে যাবে কি হবে? 10% নিয়ম অনুযায়ী হবে P/10, আর মানুষে কি হবে? আর 10% কম, তার মানে P/10 গুণ 10, তাহলে হবে P/100। তাহলে এখানে হবে মানুষ শক্তি পাবে কত? P/100। আশা করি বুঝতে পারছো, এটাকে বলে 10% নিয়ম, কেমন? বা দশমাংশ নিয়ম বলা হয়। যে দশমাংশ নিয়মটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে যখন ট্রফিক লেভেল বাড়তে থাকে, এটা শক্তি 10% থেকে উপরে ট্রফিক লেভেলে সঞ্চারিত হতে থাকে, বাকি 90% বিমুক্ত হয়ে যায়। সো এখানে যদি ধরো শক্তির আমি পিরামিডটা ধরো আমাদের উৎপাদকে আছে 100, তাহলে প্রথম স্তরে খাদক, এটা হচ্ছে প্রথম স্তর, এটা উৎপাদক, আর এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা ধরো হচ্ছে তৃতীয় স্তর।
সো এটা যদি 10 থাকে এর উপরের লেভেলে 10% কমে গেলে এখানে থাকবে কত 10, এর 10% হবে এখানে 1, এখানে 10% করলে এখানে হবে 0.1, বুঝতে পেরেছো? এটা হচ্ছে উৎপাদক থেকে আস্তে আস্তে উপর দিয়ে যত উঠবে থাকবে তখন 10% করে শক্তি সঞ্চারিত হবে, বাকি 90% পরিবেশে বিমুক্ত হয়ে যাবে। সেই হিসেবে এখানে তাহলে এই ছাগলে হয় হচ্ছে P/10 আর মানুষে হবে P/100 কিলোজুল। আশা করি বুঝতে পেরেছো, কোশ্চেন থাকলে করতে পারো। যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু থাকে তাকে কি বলে? কি বলে তো পাগলও পারবে, তাই না? সবাই জানে যে যে কোনো কিছু ত্রিমাত্রিক উপরে সরু থাকে সেটাকে কি বলে? পিরামিড বলে, পিরামিড বলে। কি বলে এটাকে? পিরামিড বলে। একটি খাদ্য শিকলের উৎপাদককে যদি x জুল শক্তি থাকে তাহলে দ্বিতীয় স্তরে কতটুকু শক্তি পাবে? তাহলে তুমি বলো একটু আগে, একটা ছিল x জুল, যদি প্রথম স্তর হয়, দ্বিতীয়টা দশমাংশ নিয়ম অনুযায়ী তাহলে কত হবে? x/10, তাহলে উত্তর হবে x/10 জুল। যদি বলতো এখানে তৃতীয় স্তর কত হবে, তাহলে তৃতীয় স্তর কত হতো? তৃতীয় স্তর হতো হচ্ছে x/10 গুণ 10 মানে হচ্ছে x/100, তাই না? আশা করি বুঝতে পারছো। এবারে নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচাইতে বেশি? দেখো তো, আমি বলছিলাম না উৎপাদক জাতীয় যারা স্বভোজী যেখানে তৈরি করতে পারে তাদের ক্ষেত্রেই শক্তি সর্বোচ্চ বেশি হয়। তাহলে ওখানে শিয়াল কি খাদ্য তৈরি করতে পারে? নো। বাদ। ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না, কারণ এদের ক্লোরোফিল নাই, ক্লোরোপ্লাস্ট নাই। খরগোশ পারে না, তাহলে এখানে ধান গাছ হবে আমাদের শক্তির পরিমাণ সবচাইতে বেশি, কারণ এরা উৎপাদক শ্রেণীর। খাদ্য শিকলের প্রতি ধাপে শতকরা কত ভাগ কমে যায়? 80 থেকে 90 ভাগ কমে যায়, বাকি 10% করে পেতে থাকে। এবার আসো জীববৈচিত্র্যের প্রকারভেদ নিয়ে আমরা এমসিকিউ আলোচনা করব। জীববৈচিত্র্যের প্রকারভেদ সম্পর্কিত প্রথমে কনসেপ্ট হচ্ছে আমাদের জীববৈচিত্র্যের ভিতরে যে আমাদের প্রথম দিকে লিখছিলাম না কয় ধরনের জীববৈচিত্র্য, প্রজাতিগত, বংশগত, বাস্তুতান্ত্রিক। দেন হচ্ছে এই প্রজাতিগত কাদের কাদের মধ্যে দেখা যাচ্ছে, বিভিন্ন প্রজাতিদের মধ্যে কোন কেমন মানে বৈচিত্র্য দেখা যাচ্ছে, বংশগত কোনটা হচ্ছে, এটা হচ্ছে এই টপিক। এই টপিকটা 2 স্টার ইম্পর্টেন্ট, বেশি না। সো দেখো এখানে হরিণ ও বাঘ, হরিণ একটা প্রজাতির, বাঘ আর একটা প্রজাতির, তাহলে এদের মধ্যে কোনটা হবে? প্রজাতিগত হবে, কারণ বাঘ হরিণ দুইটা পুরো আলাদা আলাদা প্রজাতির প্রাণী, তাই না? এটা বংশগত হবে না, সেম হলে না বংশগত হইতো। বাস্তুতান্ত্রিক তো কখনোই হবে না, পরিবেশগত হবে না। এবার ইউরোপ ও এশিয়ার ভাল্লুক, দেখো তো দুইটাই ভাল্লুক, বাট একটা ইউরোপের একটা এশিয়ার, গায়ের রং কালো একটা ভালা, তাহলে এটা কেমন হবে বলতো? এরা প্রজাতি কিন্তু সেম, তাহলে এটা প্রজাতিতান্ত্রিক হচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা হবে বংশগতীয়। বংশগতীয়। একই প্রজাতিভুক্ত সদস্যদের মধ্যে অনেক বিষয় পার্থক্য থাকে, যেমন একই প্রজাতি তাদের গড়ন আকার, আফ্রিকার মানুষ বা হচ্ছে তুমি ইউরোপের মানুষদের মধ্যে দেখো একটা শ্বেতাঙ্গ একটা কৃষ্ণাঙ্গ, সো তার মধ্যে কিন্তু জিনগতর কারণেই এই বংশ অনুক্রমের বৈশিষ্ট্য সঞ্চারিত হচ্ছে, তাই না? নিশ্চয় জিনের কারণে পরিবর্তনটা হচ্ছে, নতুন প্রজাতির আবির্ভাব হচ্ছে, যার কারণে এদের এই একই প্রজাতির মধ্যে ভিন্ন ভিন্ন জিনিসটা এটা কিন্তু আমাদের জিনগত বা বংশগতীয়। কেমন? সো এবার বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া আন্তনির্ভরশীল টপিকটা আমরা দেখব। এখানে ওই যে কমার্শিয়ালিজম, মিউচুয়ালিজম কোনটা কি করতেছে, হ্যাঁ, যে অমুক অমুককে হেল্প করতেছে, জিনিসটা কেমন হবে, মিউচুয়ালিজম হবে না কমার্শিয়ালিজম হবে, এগুলো তো প্রথমে সংজ্ঞা দিয়ে আমরা বুঝাই দিছি, তাই না? সেই টাইপের বিষয় নিয়ে এখানে এমসিকিউ আছে। দেখো যে একটি গাছের মধ্যে একটা পাখির বাসা, গাছের মধ্যে পাখির বাসা বিষয়টা কোন ধরনের? এখন গাছের মধ্যে যদি পাখির বাসা হয় তাহলে গাছ ও পাখি উভয় উপকৃত হচ্ছে, কেন জানো? কারণ পাখি বাসার মধ্যে উপকৃত হচ্ছে বাসা পেয়ে, আর গাছ হচ্ছে পাখি যখন ফল খাচ্ছে, ফল খেয়ে যখন মল ত্যাগ করতেছে তখন কিন্তু বীজটা অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ উদ্ভিদের বংশ বিস্তার করতেছে। তো সেক্ষেত্রে পাখিও আশ্রয় পেলো, উদ্ভিদেরও বংশ বিস্তার হলো, দুইজনই হেল্প হয়েছে, তার মানে এটা কি হবে? এটা মিউচুয়ালিজম হবে, কারণ আমরা জানি মিউচুয়ালিজমের ক্ষেত্রে দুইজন দুইজনকে হেল্প করে, দুইজনই হেল্প হয়। একটা বড় আম গাছে কুমড়া গাছ জড়ায় আছে, এটা কিসের উদাহরণ? বড় আম গাছে কুমড়া গাছ জড়ায় আছে, এখানে বড় আম গাছে কুমড়া গাছ তো জড়ায় আছে, তাই না? সেক্ষেত্রে কিন্তু উপকার হচ্ছে কিন্তু কুমড়া গাছ, আর কুমড়া গাছ জড়ায় উপরে উঠতেছে, এ কিন্তু আমরা আম গাছের কোনো ক্ষতি করতেছে না, তাহলে বিষয়টা হবে কি? কমার্শিয়ালিজম। কমার্শিয়ালিজম কেন? কারণ আম গাছ এখানে আম গাছের মতোই আছে, কুমড়া গাছ জাস্ট ওকে বেয়ে বেয়ে উপরে উঠতেছে, কুমড়া গাছ আম গাছ থেকে কিছুই নিচ্ছে না, কুমড়া গাছ জাস্ট শুধু আশ্রয়টা নিচ্ছে, ওকে অবলম্বন করে উপরে উঠতেছে। আম গাছ কিন্তু কুমড়া গাছ থেকে উপকার হচ্ছে না, আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাহলে সেই সম্পর্কটা আমাদের কি? কমার্শিয়ালিজম। লাইকেনে সহাবস্থান করে কোনটা কোনটা? শৈবাল আর ছত্রাক।
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও সিম জাতীয় উদ্ভিদের মধ্যকার সম্পর্কটি কেমন? কেমন বলো? রাইজোবিয়াম মনে নেই? ওই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধ করে এবং উদ্ভিদকে পুষ্টি যোগাতে সাহায্য করতেছে। আবার হচ্ছে ওরা যেহেতু মূলে আশ্রয় নিচ্ছে, তো দুজনকেই হেল্প করতেছে, তাহলে বিষয়টা মিউচুয়ালিজম হয়ে যাচ্ছে। এরপরে বলছে ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা যে ক্লাসিফিকেশন লিখছিলাম না, শোষণ, দেন প্রতিযোগিতা, শোষণ, প্রতিযোগিতা আর একটা অ্যান্টিবায়োসিস। শোষণ, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োসিস, এই 3 ধরনের। তাহলে উত্তর হবে 3। কাকের বাসায় কোকিল ডিম পাড়ে এবং কাকেরাই ডিম ফোটায় কোন ধরনের? তাহলে এখানে দেখো তো, কাকের বাসায় কোকিল ডিম পাড়তেছে, কাক কষ্ট করতেছে, আবার কাকরাই ওই কি বলে কষ্ট করে ডিম ফোটাচ্ছে, কাক দ্বারা ডিম ফোটাচ্ছে, কোকিল কোনো কাজ করতেছে না, কোকিল জাস্ট ডিমটা বাড়িয়ে দিয়ে আসতেছে। তাহলে এখানে এই বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? কাকের বাসায় যখন কোকিল ফোটে তখন এটা শোষণ হয়ে যাচ্ছে, তাই না? কারণ এখানে একেবারে অধিকারকে করতেছে, হরণ করতেছে, স্বর্ণলতা, তারপরে কাক, কোকিল এই টাইপের কাজ করে, তাহলে এটা হচ্ছে শোষণ। এর এক্সপ্লোরেশন করতেছে, কেমন? এটা হচ্ছে শোষণ করতেছে। এরপরে চলে যাও, পরেরটা কোনটি? ঋণাত্মক আন্তঃক্রিয়া। দেখো তো এখানে সিম জাতীয় মূল দেখাচ্ছে, মূলের নোডিউল, তাহলে এটা কিন্তু ধনাত্মক, এটা কিন্তু ঋণাত্মক হচ্ছে না। এখানে ছোট গাছ বড় গাছ, এখানেও কিন্তু আমি বলতে হচ্ছে না। এবার দেখো এইটা, দেখো এখানে গাছের কে বেয়ে বেয়ে দেখো তো কিছু একটা জড়ায় জড়ায় উঠতেছে না, এটা সেই স্বর্ণলতা। এই স্বর্ণলতা এটা হস্টেরিয়ার মাধ্যমে উদ্ভিদের শোষণ করে নেয় পুষ্টিগুলা। তাহলে এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? কোন ঋণাত্মক হবে? এটা ঋণাত্মক না, যেহেতু এটা ক্ষতি করতেছে, এটা আর এখানে আশ্রয় নিচে যাচ্ছে, এটা ওরকম ক্ষতি করতেছে না। এটা ধনাত্মক, এটা ধনাত্মক, এটা ধনাত্মক, ঋণাত্মক হচ্ছে একমাত্র এইটাই, কারণ এটা স্বর্ণলতা বেয়ে বেয়ে উঠতেছে হস্টেরিয়াম দিয়ে, কিন্তু ওর পুষ্টি শোষণ করে নিচ্ছে, তাই না? চোষক হস্টেরিয়া বলা হয়, এই জন্য এটা ঋণাত্মক আন্তঃক্রিয়া। এবার আসো পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের কনসেপ্ট হচ্ছে আমাদের ওই যে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ইফেক্ট কী জিনিস, গ্রিন হাউস গ্যাস কোনগুলো, গ্রিন হাউস গ্যাস কোনগুলো বলো তো? কার্বন ডাইঅক্সাইড, CH4, তাই না? তারপর N2O, এইসব গ্যাস হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস, যারা ওজোন স্তরেরও ক্ষতি করতেছে, পরিবেশেরও ক্ষতি করতেছে। সো এখানে পরের প্রশ্ন চলে যাও, দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস? কোনটা হবে? তোমরাই বলো কোনটা হবে? অবশ্যই এটা হবে কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাসও বলা যায়, বলতে গেলে এটা প্রধান গ্রিন হাউস গ্যাসই বলা যায়। আরও কী কী আছে আমরা লিখে নিতে পারি? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, দেন মিথেন, দেন হচ্ছে ডাইনাইট্রোজেন মনোক্সাইড, এইগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। লিখে নিতে পারো গ্রিন হাউস গ্যাস, কেমন? এবারে 24 সালের আসো আমরা একটু বোর্ড MCQ একটু সলভ করে দেখি কেমন কেমন MCQ আসছে। সো এক্সাম্পল স্ট্র্যাটেজি গেল, প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে কোনো MCQ 3 ধাপে দেখতে হয়। প্রথমে আমি সেগুলো ভালো করে পারি কিনা, দেখলেই পারতেছি কিনা, সেগুলো দ্রুত জায়গায় যাব 25টা MCQ, তারপরে একটু পারি বাট একটু ভাবা লাগতেছে, সো সেটা পারি অর্থাৎ সোলো। আরেকটা MCQ আছে কনফিউজিং, গ হবে না ঘ হবে, এই টাইপের। সো এই টাইপের MCQগুলো কিন্তু লাস্টের দিক দেখানোর চেষ্টা করবা, বন্ধু বান্ধবের সাথে যদি একটু সুযোগ থাকে আলোচনা করার। আর একটা আছে টোটালি পারি না MCQ, পুরো আনকমন আসছে, যা আগে কখনো দেখিনি, কোন জায়গাতে নাজিল করে আনছে। সো এইগুলো দেখবা, তুমি পারো না মানে অনেকেই পারে না। সো এইগুলো আন্দাজে দাগে আসবে, তোমাদের তো নেগেটিভ মার্কিং নেই, তাই না? ইচ্ছা মতো দাগে আসতে হবে, কিছু করার নেই। দেখো তো বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? কোনটা হবে? ভৌত উপাদান সরাসরি প্রভাবিত করে কোনটা এর মধ্যে? তাপমাত্রা, সূর্য আলোক, তাপমাত্রা। ওই যে প্রথমে লিখে দিয়েছিলাম ভৌত উপাদান, মনে আছে? ভৌত উপাদান লিখে দিয়েছিলাম সূর্য আলোক, তাপমাত্রা, অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন না সরি, তাপমাত্রা, বায়ু প্রবাহ, এইগুলা। এবার হচ্ছে কোনটায় শক্তি অপচয় কম হয়? তোমরাই বলো তো, কেমন বুদ্ধি আছে দেখি। এটাই দেখো তো কতগুলো ট্রফিক লেভেল, এটাই দেখো তো কতগুলো ট্রফিক লেভেল, এটাই। আর সবচেয়ে কম ট্রফিক লেভেল হচ্ছে লাস্টেরটাই, যেটা ট্রফিক লেভেল যত কম, লিখে দিই, হ্যাঁ, ট্রফিক লেভেল যত কম, শক্তি অপচয় তত কম।
আর ঠিক তার বিপরীত কথা, ট্রফিক লেভেল যত বেশি শক্তি অপচয় তত বেশি। এক কথায় এমসিকিউ সলভড। পেঁচা গাছের কোটরে বাস করে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? পেঁচা গাছের কোটরে বাস করে, গাছে কি কোনো ক্ষতি করতেছে? করতেছে না। আবার গাছ কি পেঁচার থেকে কোনো উপকার পাচ্ছে? পাচ্ছে না। তাহলে এটা কিন্তু ক্ষতি তো হচ্ছে না, তাই না? তাহলে এটা কিন্তু কমার্শিয়ালিজম। কারণ পেঁচা গাছের আশ্রয় নিচ্ছে, পেঁচা উপকৃত হচ্ছে, বদলে কি গাছে কোনো ক্ষতি করতেছে? করতেছে না। তাহলে এটা এক ধরনের আন্তঃক্রিয়া এবং ধনাত্মক আন্তঃক্রিয়ার কোনটা? কমার্শিয়ালিজম। কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটা আগেই আলোচনা করছি। এটা কোকিল শুধু ডিম পাড়ে চলে যাচ্ছে, বাদ বাকি কাক ডিমে তাও দিচ্ছে, আবার ডিম ফোটায় বাচ্চা করতেছে। তো এটা এক প্রকার কি শোষণ, তাই না? শোষণ, ঋণাত্মক আন্তঃক্রিয়া, কিন্তু এটা এক প্রকার ঋণাত্মক আন্তঃক্রিয়া। মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস, উপরে খাদ্য শিকলটি কেমন? এটা কি পরজীবী? ইয়েস। এটা অসম্পূর্ণ? ইয়েস, কারণ এখানে উৎপাদক নাই, উৎপাদকবিহীন। তাহলে এখানে সবগুলোই সঠিক, তাই না? এখানে কিন্তু আমাদের সবগুলো উত্তরই সঠিক, কারণ এটা প্রথমত মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস ভাইরাস থাকা মানে এটা কি পরজীবী? পরজীবী হইলে সেটা অসম্পূর্ণ হয়। কেন? কারণ এখানে উৎপাদক থাকে না, উৎপাদক না থাকা মানে অসম্পূর্ণ। সো এটা হওয়া মানে এটা হওয়া, এটা হওয়া মানে এটা হওয়া, তাহলে তিনটাই সঠিক। এবার একটি বড় আম গাছের নিচে একটা ছোট চারা স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে কারণ আলোর জন্য সংগ্রাম, বাতাসের জন্য সংগ্রাম, পানির জন্য সংগ্রাম। এখানে আমাদের কোনটা কোনটা হবে বলো তো? প্রথমত একটা ছোট উদ্ভিদের নিচে, ধরো এটা একটা ছোট উদ্ভিদ, হ্যাঁ, এটা একটা বড় উদ্ভিদ। সো এখানে যখন থাকতেছে আলটিমেটলি কিন্তু এর উপর যখন ছায়া চলে আসতেছে কিন্তু আলো পাবে না। সো এটা রাইট। বাতাসটা আসলে তো গাছ তো চারিদিকে নাই, তাই না? বাতাস তো এই পাশে আসতে পারে, এই পাশে আসতে পারে। সো বাতাস সেখানে ফ্যাক্টর না। পানির জন্য সংগ্রাম কেন করবে জানো? কারণ এখানে বড় উদ্ভিদের মূল থাকবে বড়, এর তো থাকবে ছোট। সো এই বড় মূল দিয়ে কিন্তু বেশি পানি শোষণ করে ফেলবে এর তুলনায়। তার কারণে এখানে সংগ্রামটা হচ্ছে 1 ও 3 এর মধ্যে, অর্থাৎ এটা আলোর জন্য সংগ্রাম করতেছে, আবার পানির জন্য সংগ্রাম করতেছে। কিন্তু বাতাসের তো সংগ্রাম করা লাগতেছে না, বাতাস যে কোনো জায়গাতে আসতে পারে। সো এখানে 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। এবার গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফল কি? গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে কি কি হয়? দেখো তো কি হয়। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়। কেন? কারণ গ্রিন হাউস গ্যাসের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বাড়ে, মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, এরপরে বৈশ্বিক উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে, ভূমির লবণাক্ততা বেড়েছে। না, এটা হবে না। সো এখানে সঠিক উত্তর হবে 1 এবং 2, তাই না? এরপরে দেখো এক্স তৈরিতে সাহায্য করে কোনটি? এক্স কি এখানে নাইট্রোজেন সংবন্ধ করতেছে, তাই না? সো এখানে সাহায্য করেছে রাইজোবিয়াম। আমরা পড়ে আসছি রাইজোবিয়াম। এই ছিল আমাদের টোটাল এমসিকিউ পার্ট। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে এমসিকিউ টোটাল এভাবেই দেখে দেখে পড়াশোনা করবা। কোন কোন টপিকে আমি স্টার কম বেশি দিছি ওটা ফলো করবা, ইনশাল্লাহ এমসিকিউ দেখবা, অধ্যায় কোনোটা ভুল যাচ্ছে না। শিকারীজীবী খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল ঠাল এই সব টপিক তোমরা বুঝাই দিছি। বিশেষ করে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো, দশমাংশ নিয়ম 10% করে কমতেছে, ওই টপিকের এমসিকিউ কিন্তু আসে খুবই, হ্যাঁ, অধ্যায় থেকে। তাহলে এইটাই ছিল এমসিকিউ টপিক। এরপরে আমরা সিকিউ নিয়ে আলোচনা করবো। এমসিকিউর জন্য আজকে এ পর্যন্ত থাকবে, কেমন?